জি 24 ঘন্টায় বাংলা @5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। এক আধবার নয়, ফি বছর একই ঘটনা। বর্ষা এলেই ভাসে উত্তরবঙ্গের অন্তত 5 জেলা। যে জেলা বাংলাকে আরো সুন্দর করেছে, সেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার তছনছ হয় বর্ষায়। বছরের পর বছর একই ঘটনা, অথচ সেভাবে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ে কি? ফি বছর ভাসছে ডুয়ার্সের একাধিক এলাকা। দার্জিলিং, কালিম্পংয়ে ধস, তিস্তার ঝলডোকে গ্রামে। 10 নম্বর জাতীয় সড়কের সমস্যা তো প্রত্যেক বছর, আর এবার বর্ষার শুরুতেই তো বিপত্তি। 6 দিন ধরে বন্ধ জাতীয় সড়ক। প্রতি বছর ঘিস নদীর জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, আর এই প্রথমবার বিপদে ফেলছে লিস নদীও। এটাই কি উত্তরবঙ্গের ভবিষ্যৎ? এভাবেই বর্ষা দুর্ভোগের 12 মাসা চলতে থাকবে বছরের পর বছর। বালি পাথর মাফিয়ারা উত্তরবঙ্গে নদীগুলোর শরীর নষ্ট করবে, দিনের পর দিন নদী তার নাব্যতা হারাবে। প্রশাসন দেখবে না। উত্তরবঙ্গের এই অবস্থার জন্য দায় কার? কি করছে প্রশাসন? কি ভাবছে প্রশাসন? এই নিয়ে আলোচনা করব আজ। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন তৃণমূলের পার্থপ্রতিম রায়, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির জয় মল্লিক, আমাদের সঙ্গে রয়েছেন এসএফআইয়ের প্রণয় কার্জি এবং নদী বিশেষজ্ঞ সুপ্রতিম কর্মকার। আমি শুরুতে একটু পার্থপ্রতিম রায়ের কাছে যাব। পার্থবাবু, আমি যদি এক কথায় জিজ্ঞেস করি, যে প্রশ্নটা করছি, যে এই উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য কার দায়? প্রশাসনের দায়, এটা কি মানবেন? দেখুন, দায় বহুবিধ। একটা হলো অতিমাত্রায় নগরায়ন, যেমন একটা দায় নিশ্চিতভাবে। সব থেকে বড় দায় আমরা দেখেছি এই নদীগুলোর নাব্যতা ফেরাতে ব্রহ্মপুত্র বোর্ড, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে একটা সংস্থা, যারা ব্রহ্মপুত্রর ওয়েস্ট ব্যাংক থেকে তিস্তা নদী পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকায় যত নদী রয়েছে সেগুলোর দেখভাল করে, সেগুলোর বন্যা প্রতিরোধে কার্যক্রম গ্রহণ করে। কিন্তু টানা প্রায় 15 বছর ধরে এই ব্রহ্মপুত্র বোর্ড কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বাংলার নদীগুলোর নাব্যতা ফেরাতে বা বন্যা প্রতিরোধে তারা কোনো টাকা বরাদ্দ করেনি, কিংবা এই সংস্থায় কোনো বাংলা থেকে প্রতিনিধিও রাখেনি। ফলে একটা বঞ্চনা বড় কারণ এই নদীগুলো রক্ষণাবেক্ষণের সমস্যা হতে দাঁড়িয়েছে। রাজ্য সরকারের পক্ষে যে অর্থনৈতিক যে সীমিত ক্ষমতা, তার মধ্যে থেকে এত বড় কর্মসূচি এক লপ্তে নেওয়া অসম্ভব, কিন্তু তারপরেও রাজ্য সরকার প্রতিনিয়ত চেষ্টা করে উত্তরবঙ্গের নদীগুলোর বাঁধ নির্মাণ, বন্যা প্রতিরোধে কিছু কর্মসূচি গ্রহণ করার। কিন্তু কেন্দ্রীয় সরকারের চরম উদাসীনতা, ব্রহ্মপুত্র বোর্ডের কোনো ভূমিকা নেই এই উত্তরবঙ্গের নদীগুলো নিয়ে তাদের চিন্তা ভাবনা বা কার্যক্রম। তার ফলে কিন্তু আমরা ফি বছর বানভাসী হচ্ছি এবং বহু মানুষ পর্যদস্ত হচ্ছে। উত্তরবঙ্গের সামান্য বৃষ্টির কারণেই নদীগুলো উপচে পড়ছে, নদীর দুধার উপচে পড়ছে এবং বিস্তীর্ণ এলাকা ভেসে যাচ্ছে, কোচবিহার থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। রাজ্যের কোনো দায় নেই, রাজ্যের কোনো ভূমিকা নেই। রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সঙ্গে প্রয়োজনীয় বাঁধ নির্মাণ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো দেখভাল করে, কিন্তু সীমিত অর্থনৈতিক ক্ষমতায় সবটা করা প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারের একটা বড় ভূমিকা রয়েছে, কিন্তু তারা এটা এক্ষেত্রে একদম কার্যত উদাসীন। তারা সম্পূর্ণভাবে তারা উদাসীন থেকে একটা বিশাল বঞ্চনা তৈরি করছে, তার ফলে বানভাসী হচ্ছে উত্তরবঙ্গের মানুষ। জয়ের কোর্টে বল, আমি জয়ের কাছে আসব, তবে তার আগে একটু আমি পরিস্থিতিটা বুঝে নেওয়ার চেষ্টা করব। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন কালিম্পংয়ের তিস্তাপাড় থেকে। সরাসরি নারায়ণের কাছে প্রথম যে প্রশ্ন করতে চাইব, বোধ হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি নারায়ণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তবে তার আগে জয়, ব্রহ্মপুত্র বোর্ড কাজ করে না, কেন্দ্রের কোর্টে বল। না, একদিকে আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একজন আছেন। আমার প্রশ্ন হচ্ছে, তার কি দায়িত্ব? তিনি কি করছেন এতদিন ধরে? হেলিকপ্টার করে রীতিমতো একাধিকবার মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি উত্তরবঙ্গ সফরে যেতে। উত্তরবঙ্গ সফরে যাওয়াটা, সেটা কি নেহায়েতই শুধুমাত্র রাজনৈতিক কারণ? তার মধ্যে তার উন্নয়নের কোনো ইয়ে ছিল না, পয়েন্ট ছিল না? উনি গিয়ে কি মিটিং করতেন?
তাহলে তার তো আমরা ফল পেলাম না কেন? দ্বিতীয় কথা হচ্ছে এই কোস্টাল রিজিয়নগুলো যে সময় সেটা বন্যা হোক বা কোনো আমফানের মতো বিষয় হোক, যখনই দেখা গেছে কেন্দ্র সরকার টাকা পাঠিয়েছে, সেই সময় আমরা কি দেখেছি, সেই টাকাটাও কিন্তু আত্মসাৎ হয়ে গেছে, আত্মসাৎ হয়ে টোটালি চলে গেছে তৃণমূলের নেতাদের পকেটে। তো একটার পর একটা আমরা দেখলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলতে পারেন, দেব যদি সংসদে গিয়ে কথা বলতে পারেন, তাহলে আজকে উত্তরবঙ্গের জন্য ওনার মাস্টার প্ল্যান তৈরি করতে পারলেন না কেন? আর যদি তৈরি করতে পারলেন বা করেছেন বা পরিকল্পনা ছিল, তার ইমপ্লিমেন্টেশন কোথায়? পয়েন্ট ইজ, এই বিষয়টা দিনের পর দিন উনি জানেন যে ওইখানে বেশ কিছু বালি খাদান আছে। আপনি শুধু দেখবেন যে বালি খাদানগুলোর সঙ্গে কারা রিলেটেড, কারা কানেক্টেড। রীতিমতো ইল্লিগাল বালি খাদান, ওখান থেকে বালি তোলা হচ্ছে, চুরি হচ্ছে এবং সেখানে পাচার হচ্ছে। টোটালি তৃণমূলের একটা বড় র্যাকেট, তাদের ইলেকশনের ফান্ডিংটা ওইখান থেকে হয়। সেই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, আজকে তৃণমূল কংগ্রেসটা পড়ে যাবে, দলটা বন্ধ হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বালি খাদান কার, কে সেখান থেকে টাকা তুলছে, সেটা তো রাজনৈতিক বিতর্কের বিষয়ে। ছবি আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে নদীগুলো থেকে বালি তোলা হয়, নদীর গতিপথ পরিবর্তন করা হয়। বহুবার জি 24 ঘন্টায় আমরা এই খবর দেখিয়েছি। আমরা নারায়ণের সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করে, যেরকম বলছিলাম কালিম্পংয়ের তিস্তাপাড় থেকে নারায়ণ রয়েছে। নারায়ণ, আমি যদি প্রত্যেক বছর তো উত্তরবঙ্গ বন্যা ভাসে, তুমি খবর করেছো, এই বছর অন্যান্য বছরের থেকে আলাদা কি দেখছো? দুর্ভোগের ছবিটা আলাদা কিভাবে? সবুজহাজি, প্রথমে বলে রাখি, বর্ষা সবে শুরু। অন্যান্যবার কিন্তু এই চিত্র দেখা যায় না। বর্ষার শুরুতেই পাহাড় এবং সমতলে নদীগুলো, অর্থাৎ পাহাড়ি নদীগুলো ব্যাপকভাবে ফুলে ফেঁপে উঠেছে, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তার মধ্যে কিন্তু কিছু নদী ইতিমধ্যেই জাতীয় সড়ক 10 6 দিন হতে চলল বন্ধ। তার কারণ পাহাড়ে অতিবৃষ্টি, তিস্তা ফুলে ফেঁপে উঠেছে। পাহাড়ের এই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায়, অর্থাৎ তিস্তার করোনেশন ব্রিজ থেকে কালিম্পং জেলার আগে অর্থাৎ লিকুবির অবধি এই জেলায় বিভিন্ন জায়গায় পাহাড়ে ধসে রাস্তা একেবারে তিস্তার কবলে। তিস্তা ফুলে ফেঁপে উঠেছে। তার পাশাপাশি ডুয়ার্সের নদীগুলো, তো পাহাড়ি নদী যেগুলো, সবগুলোই কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। সবে বর্ষা শুরু, তার মধ্যেই অতিবৃষ্টির ফলে বলা হচ্ছে যে জল বাড়ছে, যার জন্য কিন্তু এই ধস। আদৌ কি তাই জানিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠছে সব্যসাচী। কিন্তু কেন নারায়ণ অন্যান্য বছরের থেকে এই বছরটা এরকম পরিস্থিতি হলো? কারণ বর্ষা তো সবে পড়েছে, 6 দিন ধরে জাতীয় সড়ক বন্ধ রয়েছে। একেবারেই দেখো, কারণ হিসাবে বেশ কিছু উল্লেখযোগ্য কারণ উঠে আসছে। কারণ এর আগেও তুমি যেমনটি বললে, আমরা বহুবার খবরে সম্প্রচার করেছি, দেখিয়ে এসেছি, কিন্তু তাতেও প্রশাসনের কোনো এই বিষয়ে কোনো কিন্তু হেলদোল নেই বলা চলে। কারণ এর বেশ কিছু কারণ ভূবিদ থেকে শুরু করে পরিবেশবিদরা বলছে যে পাহাড়ে, যে আমি এই মুহূর্তে তোমাকে দেখিয়ে দেবো যেখানে দাঁড়িয়ে রয়েছি, কালিম্পং জেলার একেবারে তিস্তা নদীর কূলে দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে তিস্তা এবং তার পাশাপাশি ঠিক আমার ডান হাতে লো ড্যাম প্রজেক্ট। ঠিক এই লো ড্যাম প্রজেক্ট, তিস্তার বুকে সিকিম থেকে কালীঝোড়া অবধি প্রায় 14টি লো ড্যাম প্রজেক্ট রয়েছে। তিস্তার জলকে আটকে লো ড্যাম প্রজেক্ট করা হয়েছে বিদ্যুৎ তৈরি করার জন্য। বিদ্যুৎ তৈরি হচ্ছে, কিন্তু তার ফলে কি ক্ষতি হচ্ছে, যেটা পরিবেশবিদ বা ভূবিদরা বলছে, তিস্তার জল জমানোর ফলে পাহাড়ের নিচে, অর্থাৎ এই যে জাতীয় সড়ক 10 চলে গেছে, তার নিচে জলের বাড়ি মারছে, ধাক্কা মারছে আস্তে আস্তে পাহাড়ের নিচের মাটি ক্ষয়ে যাচ্ছে, যার ফলে পাহাড়ের রাস্তা বসে যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে জাতীয় সড়ক 10 এবং পাহাড় থেকে অনর্গল ধস পড়ে চলছে বর্ষার শুরুতেই। তার কারণ আরও একটি বলছে যে রেলের টানেল, অর্থাৎ সেবকের থেকে সিকিমগামী যে রেলের যে টানেল অর্থাৎ সুড়ঙ্গ তৈরি হচ্ছে, সেটাও একটি বড় কারণ। কারণ এই সমস্ত কিছু তৈরি হতে ডিনামাইট বিস্ফোরণ করতে হয়েছে, পাহাড়কে ফুটো করতে হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে। তার পাশাপাশি এরকম লো ড্যাম প্রজেক্ট বানাতে গিয়ে পাহাড়কে কাটতে হয়েছে, সেখানেও ডিনামাইট ব্লাস্ট করতে হয়েছে। তার পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে, পাহাড়ে সবুজ ধ্বংস, অর্থাৎ সবুজকে নিধন করে কংক্রিটের শহর গড়ে উঠেছে পাহাড়ের বিস্তীর্ণ এলাকা। প্রশাসন দেখেও কিন্তু নিশ্চুপ। সব্যসাচী, এইগুলো কিছু কারণ তো রয়েছে, যার ফলে কিন্তু আজ জাতীয় সড়ক 10 সবে বর্ষা শুরু, তার মধ্যে যে হারে ধস পড়ে পড়ে জাতীয় সড়ক বসে যাচ্ছে, তিস্তার কবলে চলে যাচ্ছে, জানিয়ে কিন্তু প্রশাসনও চিন্তার ভাঁজ রয়েছে। কারণ এই জাতীয় সড়ক পুনরায় এবার ফিরে আনতে পারবে কিনা জানিয়ে কিন্তু সংশয় রয়েছে। অনেক ধন্যবাদ নারায়ণ। আমি একটু এই জায়গা থেকে প্রণয় বাবুর কাছে যাবো। প্রণয় বাবু, তাহলে আপনার কি মনে হচ্ছে, বাম আমল থেকে তো এই বিষয়টা, সমস্যাটা চলছে, সেখানে কিছু কাজ হয়েছিল না হয়নি, না এই কাজ না করার প্রবণতার একটা ইতিহাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে?
দেখুন, কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা তো আছেই। স্বাভাবিকভাবেই আমরা একটু যদি ঘুরে দেখি তাহলে হলো এই নদীগুলো, আমাদের উত্তরবঙ্গের নদীগুলো গাছ কেটে ফেলা হচ্ছে, বাগান একের পর এক জঙ্গল ধ্বংস করা হচ্ছে। স্বাভাবিকভাবে গাছ কাটার ফলে মাটির ক্ষয় হচ্ছে, বর্ষার দিনে পলিমাটি নদীতে চলে আসছে, নদী ফুলে ফেপে উঠছে, বেলাগাম পরিস্থিতি হয়ে যাচ্ছে, জনজীবনে একটা বিপর্যয় নামছে। একদিকে বালিখাদান, একদিকে পাথরের বেআইনি পাচার হচ্ছে, নদী গতিপথে রাস্তা তৈরি করা হচ্ছে বেআইনিভাবে, তা পুরোপুরি প্রশাসনের মদতে। এখনকার যে সরকার চলছে, মমতা ব্যানার্জি কিছুদিন আগে কুচবিহার, দার্জিলিংয়ে গিয়েছেন। তিনি উত্তরবঙ্গে গিয়ে মানুষের ঘরের টিনের চাল কী রঙের, লাল রঙের করেছে মানুষের টিনের চাল, সেটা দেখে নবান্নে এসে মুখ্য সচিবকে বলছে যে উত্তরবঙ্গে এত লাল টিনের চাল কেন। তিনি এটা দেখতে পারলেন, কিন্তু তিনি দেখতে পারলেন না সেটা হচ্ছে তোর্ষা, তিস্তা সহ কালজানি সহ একের পর এক নদীতে বালি চুরি হচ্ছে বেআইনিভাবে, পাথর চুরি হচ্ছে বেআইনিভাবে, নদীতে কালজানি নদীতে বেআইনিভাবে রাস্তা তৈরি করে নদীর গতিপথ আটকে দিয়ে সেখানে বালি চুরি করে প্রশাসনের সামন দিয়ে পাচার হচ্ছে শহরগুলোতে। একদমই। বিএলওর কিছু বলছে না। যতগুলো থানার সামন দিয়ে এই ট্রাকগুলো যাচ্ছে ততগুলো থানাতেই মাসিক টাকা দেওয়া থাকে, মাসিক সিস্টেম থাকে যে এই থানাতে এত দিতে হবে, ওই থানাতে এত দিতে হবে। শহরে বালি পাচার হচ্ছে, স্বাভাবিকভাবেই নদীগুলো তাদের গতিপথ হারাচ্ছে, নিজস্ব গতিপথ হারাচ্ছে, মানুষের জনজীবন একদমই নষ্ট প্রণয়বাবু, হচ্ছে। ঠিক এই জায়গা থেকে স্থানীয়রাও তাই বলছেন যে নদীকে শাসন করা হচ্ছে, তাই বিপত্তি। তাই প্রত্যেক বছর বর্ষা এলে ঘুম ওড়ে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন। গাছ কোথাও ওখানে বাঁধ ভাঙা আসে, তার মধ্যে জল ছাড়ার পরে জল বাড়লে কি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। প্রতি বছরের এটা একটা বাৎসরিক যন্ত্রণা মানুষের। প্রশাসনের সক্রিয়তার যথেষ্ট অভাব আছে, উদাসীনতা প্রচন্ড রকম ভাবে লক্ষ্য করা যায়, যেটা নিয়ে প্রায় সারা বছর কাজ করার কথা। তারা বর্ষার আগ মুহূর্তে বা বর্ষার মুহূর্তে যখন নাকি ড্যামেজ কন্ট্রোলের বিষয় আছে তখনই তারা অ্যাক্টিভ হয়। এটা কাম্য নয়। কতই তো ভোট দিচ্ছি, কত পার্টিতে যাচ্ছি, এদিকে মিটিং সিটিং এ যাই, কিছু হয় না। আমি একটু সুপ্রতিম বাবুর কাছে আসবো। সুপ্রতিম বাবু, কারণ যদি আমি নির্দিষ্টভাবে সর্ট আউট করি, এই যে বিষয়গুলো উঠলো, বালি খাদান, নদীর গতিপথ আটকে দেওয়া, এইগুলো কি কারণ হিসেবে দেখা যেতে পারে? হ্যাঁ, উত্তরবঙ্গের প্রথমে একটা জিনিস বুঝতে হবে, উত্তরবঙ্গের নদীর চরিত্র কিন্তু একদম ভিন্ন রকম পশ্চিমবঙ্গের বাকি অংশগুলোর থেকে। এখানে উত্তরবঙ্গের নদীগুলো প্রাকৃতিকভাবে এতটাই সমৃদ্ধ যে সে প্রচুর পরিমাণে যেমন জল দেয়, তেমন পরিমাণে বালি, কাঁকর, পলিও দেয়। এবং এই বালি, কাঁকর, পলি হচ্ছে আমাদের একটা মাইনর মিনারেল হিসেবে আমরা ব্যবহার করি। আর সেই লোভটিকে কিন্তু সেই ওখান নদী পাড়ের কিছু মানুষ, যারা অসাধু মানুষ, তারা কিন্তু সেটাকে ব্যবহার করে। এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন, দেখবেন সংকোষ বলে যে নদীটি আছে, সেই নদীটিতে বালি তুলতে তুলতে তার গতিপথ একদম সম্পূর্ণ পাল্টে গেছে। আপনি ওখানে গেলে সাধারণ মানুষ হিসাবে যদি আপনি ওখানে দেখতে যান, তাহলে আপনাকে ধাওয়া করবে, এরকম সম্মুখীন হতে হয়েছে অনেক সময় ক্ষেত্র সমীক্ষা করতে গিয়ে দেখা গেছে। তা এটি একটি খুব গুরুত্বপূর্ণ। এবং মাল নদীতে যে বন্যা আমরা দেখেছি, সেটি কিন্তু একদম তৈরি হয়েছিল এই অবৈধভাবে নদীর গতিপথ পাল্টানোর জন্য। সুতরাং এটি কে আমরা একেবারে উড়িয়ে দিতে পারবো না। একটি যেটি কথা ভাবতে হবে সেটি হচ্ছে, নদীগুলোর সঙ্গে উত্তরবঙ্গের মানুষ কিভাবে বসবাস করতেন সেটি কিন্তু একটা দীর্ঘ পরম্পরা রয়েছে। নদী পাড়ের মানুষের জীবনের সঙ্গে তারা নানানভাবে নদীকে মিল করতে, যেমন একটা আবার সংকোষের কথা আছে, তাকে বলা হতো সুবর্ণ কোষ, অর্থাৎ সেখান থেকে সোনা পাওয়া যেত। হ্যাঁ, ওই নদী থেকে সোনা পাওয়া যেত বলে ওই নদীটার নাম ছিল সুবর্ণ কোষ। এবং তারা পরবর্তীতে সেটা সংকোষ। অনেকে বলে কোচ জনজাতির বসবাস যে নদীর ধারে, সেটাই হচ্ছে সংকোষ। এই যে নদীর সঙ্গে যে তার জনজীবনকে মিলিয়ে দেখার, নদীর সঙ্গে তার যাপনকে মিলিয়ে দেখার যে ধারণা ছিল এবং পদ্ধতি ছিল, সেটি কিন্তু পরম্পরায় আমরা উত্তরবঙ্গের মানুষের মধ্যে দেখেছিলাম।
কিন্তু স্বাধীনতার ঠিক পরবর্তী সময় থেকে আমরা এই বিপুলভাবে এই মানসিক পরিবর্তন লক্ষ্য করতে পেলাম, যেখানে নদীকে শাসন করা হয়ে গেল তাদের একটি একদমই। আমি এই জায়গা থেকে আর কি সাধারণ মানুষের বক্তব্য এসছে একটু শোনাতে চাইবো। সমস্যাটা তো মিটলে ভালোই হয়। এখন এর জন্য সরকার কি করবে আমাদের জানি না। কখন এই নদী ভেঙে বাঁধ ভেঙে জল আসবে, বাড়িঘর তলিয়ে যাবে। এই বর্ষাকালে তো আমাদের ঘুম ঠিক মতো হয়ই না, কারণ চিন্তা থাকে কখন বাঁধ ভাঙবে, জল ঢুকবে বাড়িতে। পরিবেশবিদরা যেই কথাগুলো বলে থাকেন আমাদের অক্ষরে অক্ষরে সেগুলো মানা উচিত। নদীকে শাসন বেশি করাটা ঠিক হবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমাদের পরিবেশ যে আমরা দূষণ করে চলেছি সেগুলোর উপরে নজর দেওয়া উচিত। পরিবেশটা যেন আগেকার দিনের যেরকম পরিবেশ ছিল সেটাকে ফিরিয়ে আনার জন্য আমার মনে হয় পরিবেশবিদদের উপরে একটু নির্ভরতা বাড়ানো দরকার এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এটা যেন কঠোরভাবে নিয়ে আসা দরকার। প্রশাসন আসে না, আসে আমাদের ওই যে যেমন এই দিক দিয়ে একটু ওই বাঁধের এদিক দিয়ে একটু নিচু জায়গা আছে, এদিকে একটু মাটি মুটি দিয়ে ভরে দেয়, একটু এই ঠিক করে দেয়, রিপেয়ারিং করে দেয়, এই তো। আর কি করবে? স্থানীয় মানুষের বক্তব্য শুনলাম, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। পার্থবাবুর কাছে আমি উত্তর খুঁজবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আলোচনায় ফেরার আগে যে খবরে চোখ রাখবো, শপথ জটিলতার মধ্যেই এবার নয়া বিতর্ক। দুই তৃণমূল জয়ী প্রার্থীর বিরুদ্ধেও মানহানির মামলা। মানহানির মামলায় দুজনকে যুক্ত করলেন রাজ্যপাল। সায়ন্তিকা এবং রেয়াত হোসেন খানের বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যপাল, এবং এই মামলায় যুক্ত করা হয়েছে কুণাল ঘোষকেও। যে ছবি আমরা দেখাচ্ছি, গত কয়েকদিন ধরে এই ছবি বেশ পরিচিত হয়ে উঠেছে, যেখানে রাজ্যপালকে শপথ নেওয়ানোর এই দাবি নিয়ে সেখানে জয়ী বিধায়করা বসে রয়েছেন, কিন্তু রাজ্যপাল তার দাবি অন্যরকম। রাজভবনে আসার কথা বলা হচ্ছে, জয়ী প্রার্থীরা বলছেন বিধানসভায়। এই জায়গায় বিতর্কের মধ্যেই মামলা, এবং এখানে মানহানির মামলা। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, কি আপডেট রয়েছে প্রবীর এই খবর নিয়ে আরো? দেখো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল তিনি মানহানি মামলা করেছেন, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে নবনির্বাচিত দুই বিধায়ক যাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়ে রয়েছে, সেই দুই বিধায়কের বিরুদ্ধেও একই মামলায় তাদেরকে বাতিল করা হয়েছে, তাদেরকে যুক্ত করা হয়েছে, সায়ন্তিকা ব্যানার্জি এবং রিয়াজ হোসেন সরকারকে, এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে কিন্তু এই মামলায় যুক্ত করা হয়েছে। এবং তিনজনই যেটা জানা যাচ্ছে যে আজকে বা আগামীকাল তারা কলকাতা হাইকোর্টে ক্যাভিয়েট দাখিল করবেন, যাতে এক পক্ষের কথা না শুনে, এক পক্ষের কথা শুনে কোনো নির্দেশ না দেয় আদালত। অনেক ধন্যবাদ প্রবীর। আমরা আলোচনায় ফিরে আসবো এবং সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধি প্রদ্যুতের কাছে। প্রদ্যুৎ রয়েছে একেবারে করলা নদীর সামনে থেকে, যে করলা নিয়ে অন্তত আমি যবে থেকে সাংবাদিকতা শুরু করেছি একই ইস্যু উঠেছে, যে করলা নদী নষ্ট করা হচ্ছে, করলা নদীকে ডাস্টবিন বানানো হচ্ছে। করলা নদী উদ্ধারে কার মানে উদ্যোগ কত, তাই নিয়েও প্রশ্ন উঠেছে। প্রদ্যুৎ, আমি একটু জলপাইগুড়ি নদীগুলোর কি অবস্থা একটু জানতে চাইবো, এবং তোমার পেছনে যে করলা নদী আছে সেটার কি অবস্থা একটু বলো। দেখো, জলপাইগুড়ি জেলায় বিস্তীর্ণ যে জায়গা রয়েছে তাতে কিন্তু বহু নদী রয়েছে। যেমন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি করলা নদীতে। করলা নদীর পাশে ঠিক এই যে করলা নদী, এই নদীতে কিন্তু জলপাইগুড়ির শহরের জলপাইগুড়ি টেমস বলা হয়ে থাকে, কারণ জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে এই করলা নদী বয়ে যাওয়ায় এই করলা নদী কিন্তু জলপাইগুড়ি শহরে একটা সুন্দর টেনেছে। এই করলা নদীতে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলা হয়, এবং এই করলা নদী ফেসিং এর কিন্তু একটা অভাব রয়েছে, ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হয় না বলে এই নদী কিন্তু নাব্যতা অনেকটাই কমে যাচ্ছে। শুধু তাই না, করলা নদী দখল করে অনেকেই কিন্তু বেআইনিভাবে দোকান এবং বাড়ি বানিয়েছে, এমনটা অভিযোগ উঠে আসে। এই নদীর যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেই এলাকা বিশেষ করে শহরের মধ্যে দিয়েই এই যে নদী বয়ে গেছে, সে কারণে কিন্তু 25 নম্বর ওয়ার্ড পরশমিত্র কলোনি, এই নিচমাঠ মানে যেটা জলপাইগুড়ি পুরসভার এলাকার মধ্যে পড়ছে, সেই নেতাজি পাড়া পরশমিত্র কলোনি প্রত্যেক বছর কিন্তু বৃষ্টি হলে জল বেড়ে যায়, এবং এই জল কিন্তু প্লাবিত হয় পুরো নেতাজি পাড়া পরশমিত্র। বহু মানুষ কিন্তু প্রশাসন কি বলছে এই নিয়ে? প্রশাসন কি বলছে? দেখো, প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে, কয়েক বছর ধরে কিন্তু সমস্যা রয়ে গেছে, কিন্তু প্রশাসন ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে পুরসভার কাউন্সিলররা জানাচ্ছেন যে ক্লিয়ার তৈরি হয়েছে বাঁধ, তাই বাঁধ মেরামত যে বাঁধ দরকার, এবং যে ফাটলগুলো রয়েছে সেগুলোর জন্য যে
রিপেয়ারিং করার জন্য যে অর্থ, সেই অর্থ বরাদ্দ হতে চলেছে এবং খুব শীঘ্রই বর্ষার পরেই কিন্তু এই সমস্যা সমাধানের হবে এমনটাই আশ্বাস পুরো কর্তৃপক্ষের। শুধু একদম এই সমস্যা তো আজকের নয় প্রদ্যুৎ, এবং এই সমস্যা দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দারা এরকমও বলছেন যে বর্ষার আগেই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়, তারপর যে কে সেই অভিযোগের ঝুলি বিস্তর। আমি পার্থবাবুর কাছেই আসবো, উত্তর খুঁজবো, কারণ জয় থেকে শুরু করে প্রণয়বাবু থেকে শুরু করে একই অভিযোগ তুলছেন, স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছেন। উত্তর আপনার কাছ থেকে নেব একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আমি একটু সরাসরি আমাদের আরেক প্রতিনিধির কাছে যাব। কোচবিহারের অবস্থাও একটু দেখিয়ে, তোরসার সামনে থেকে দেবজ্যোতি কাহালি রয়েছে। দেবজ্যোতি, কোচবিহারে তো এবারে মানে ছাপিয়ে গেছে সব, বর্ষার আগেই সেখানে বন্যা। কি অবস্থা ওখানকার, প্রশাসন কি বলছে? প্রথমেই বলে রাখি, বর্ষার আগেই কিন্তু প্লাবিত কোচবিহার এবং ভুটান থেকে যে অবিরাম বৃষ্টি আসছে, বৃষ্টির জেরেই কিন্তু তোরসা নদী বর্ষাকাল আসার আগেই ফুলে ফেঁপে উঠেছে। এবং তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো যে এই যে তোরসা নদী, সেটা কিন্তু একদম ফুলে ফেঁপে উঠেছে। এবং শুধু তোরসা নয়, কোচবিহারের মাথাভাঙ্গার মানসাই, তুফানগঞ্জের রায়ডাক, শঙ্কর, সেটারও কিন্তু জলস্তর একাধিকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং বেশ কিছু তুফানগঞ্জের এলাকা, যেগুলো শঙ্কর এবং রায়ডাকের পাশাপাশি এলাকা, সেগুলোও কিন্তু প্লাবিত হয়েছে এবং নদী বাঁধও কিন্তু ভেঙেছে, এমনটাই আমরা দেখতে পেয়েছি। তবে বর্ষার আগে কিন্তু প্লাবিত হচ্ছে কোচবিহার জেলায়, এমনটাই কিন্তু ভুটানের বৃষ্টির অবিরাম জের। তবে তোমায় জানিয়ে রাখি যে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং নদীর মধ্যে যে কোচবিহার, তোরসা, এবং এমনটাই কিন্তু চোখে ধরা পড়ছে। এবং যে জলস্তর দীর্ঘভাবে বাড়ছে বর্ষাকালের আগে, সেটা কিন্তু কোচবিহারে এক প্রকার বলাই যেতে পারে। এবং বর্ষাকাল আসতে আরো অনেকটা দেরি, তবে বর্ষাকালের আগে কিন্তু ভুটানের অবিরাম বৃষ্টির জের আর এই অবৈধ কাজকর্ম, সেটার দিকেও কিন্তু প্রশাসনের কিন্তু কোনো নজর নেই। অবৈধভাবে চলছে বালি পাচার এবং তারপরেও কিন্তু প্রশাসনের কোনো একদমই এই জায়গা থেকেই পার্থবাবুর কাছে আসবো। একটা কমন বিষয় উঠে আসছে, পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে বছর বছর, এটা কিন্তু পরিষ্কার। কিন্তু নদীগুলোরকে এরমভাবে অবৈধ বালি পাচার, ক্রাশার, এগুলো দেখবে কি? আপনি তো কেন্দ্রের ঘাড়ে বলছেন যে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কেন্দ্রের ঘাড়ে অভিযোগ তুলছেন, এগুলো তো রাজ্য দেখার বিষয়। আমি একদম শুরু থেকে বলি, আপনার প্রতিনিধি নারায়ণ বাবু শিলিগুড়ি থেকে যিনি করেছেন, তিনি কতগুলো বিষয় উত্থাপন করেছেন। আমরা সেই বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে একটা দিকে মোটিভেটেড হওয়ার চেষ্টা করছি। তিনি বলেছেন যে জাতীয় সড়ক ধসে যাচ্ছে, পাহাড়ে ডিনামাইট বিস্ফোরণ করে রেলপথ সুড়ঙ্গ তৈরি করা, আবার নগরায়ন বা বিভিন্ন ধরনের হাইড্রো প্রজেক্ট যেগুলো হচ্ছে, সেগুলোকে জল কৃত্রিম ভাবে বেঁধে রাখা, এবং তার ফলে পার্থবাবু, আমি প্রশ্নগুলো জয়কে করব না, আমি নিশ্চয়ই করব। আমি বলছি এই সমস্যাগুলো কিন্তু অনেকটা বেশি আমাদের এখানে বন্যা হওয়া না হওয়া পাহাড়ের জলের উপর নির্ভর করে। পাহাড়ের ভুটান থেকে জল যদি ছাড়া হয়, পাহাড়ের জলের ছাঁচ যদি এদিকে নামে, তখন সমতলে কিন্তু বন্যা হয়। এবং সমতলে বন্যা হওয়ার আরেকটা মূল কারণ হলো নদীগুলোর নাব্যতা কমে যাওয়া। আমি পার্থবাবু এই সমস্ত উত্তর জয়ের কাছে নেব, কিন্তু আমি নির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাইছি, কেন অবৈধ বালি ক্রাশার গুলোকে থামানো হচ্ছে না? কেন বালি পাচার দিনের পর দিন? পার্থবাবু, আপনি জানেন অনেকবার আমরা খবর করেছি এই নিয়ে, এবং ওখানে গিয়ে প্রশাসনিক কর্তারা মারধর খাচ্ছেন। আমার বলাটা যদি আপনি চাপিয়ে দেন, তাহলে তো আমি বলতে দেওয়ার সুযোগ দিতে হবে। আমি যে কথাটা বলতে চাইছি, আমাদের এখানে একদম সমতল এই যে একদম বাংলাদেশ লাগোয়া যেখান থেকে নদীগুলো বেরিয়ে যাচ্ছে, এই অববাহিকা অঞ্চলই বলবো আমি, এই জায়গাগুলোতে কিন্তু নদীর নাব্যতা কমে যাওয়া, জল প্লাবন হওয়ার একটা মূল কারণ। এর কারণটা কি? নাব্যতাকে আমরা ড্রেজিং সিস্টেম একদম ভুলে যেতে বসেছি, হয় না বললেই চলে। কিন্তু বাঁধ নির্মাণ রাজ্য সরকারের পক্ষ থেকেও যথেষ্ট পরিমাণ করা হয়েছে, কিন্তু আপনি জানেন নদীর একদিক বাদ দিলে অপর দিক আবার ভাঙতে শুরু করে। এভাবে নদীকে শাসন করা কতটা সায়েন্টিফিক, এ নিয়েও প্রশ্ন রয়েছে। তাই কিছু কিছু অবৈধ নদী বাদ দিয়ে যদি বালি তোলা হয়, সেটাও কি ঠিক? আর অবৈধ যেটা বলছেন, এই মুহূর্তে এগুলো নিয়ে প্রশাসনিক ভাবে তৎপরতা রয়েছে, প্রতিনিয়ত রেইড হচ্ছে।
আটকানো হচ্ছে নির্দিষ্ট, তারপরেও সামলানো যাচ্ছে না। বালি খাদান, পাথর খাদান যেগুলো রয়েছে গভর্নমেন্ট অনুমোদিত, তা ব্যতি রেখে অন্য খাদানগুলোকে সিল করে দেওয়া, বন্ধ করা, প্রশাসনিক তৎপরতা সর্বত্র রয়েছে। কিন্তু নদীগুলো নিয়ে একটা বড় ধরনের কর্মসূচি নেওয়া প্রয়োজন, যেটা কেন্দ্রীয় সরকার উদাসীন রয়েছে। আর নদী বিশেষজ্ঞ একটা কথা আমার খুব মানে আমি তার সঙ্গে একমত। এই সংকোচ নদীতে কোচরা বসবাস করতো বলে তার নাম সংকোচ, এই ধরনের না আলটপকা আপনাদের মতো মত চাপিয়ে দেবেন না আমাদের কাছে, ঠিক আছে? আমরা উত্তরবঙ্গের ছেলে, এই ঘরানার মানুষ, কোন নদীর নাম কিভাবে হয়েছে অনেকটা বেশি জানি। আপনারা বুকিশ ভাবে আপনাদের নিজেদের মত চাপিয়ে দেবেন না এবং নিজেদের মতো করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, এটা আমরা খুব দুঃখ পাই। আমি আসবো সুপ্রতিম বাবুর কাছে। তবে জয়, আমি স্যাটিসফাই হলাম না ইললিগাল বালি পাচার এইসব নিয়ে, কিন্তু এটাও তো ঠিক 10 নম্বর জাতীয় সড়ক প্রত্যেক বছর সমস্যা হয়। আর এই পাহাড়কে নিয়ে ছেলে খেলা করার অভিযোগ শুধু বাংলায় নয়, লাদাখ থেকে শুরু করে সর্বত্র, হিমালয় ভঙ্গুর আমরা প্রত্যেকেই জানি। তারপরে স্ট্রাকচার তো হচ্ছেই, কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ। 14টা যদি এরকম লো ড্যাম প্রজেক্ট হয়, সমস্যা তো বাড়বেই। না, বিষয় হচ্ছে এই প্রত্যেকটার মধ্যে একটা টেকনিক্যাল এবং বেশ কিছু সায়েন্টিফিক বিষয় কিন্তু জড়িত আছে, সেটা বুঝতে হবে। এই বেশ কিছু জায়গায় আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি একটা টেম্পোরারি সলিউশন বানানোর চেষ্টা হয়েছে, যে টেম্পোরারি সলিউশনটা যেটা ঠিক বর্ষার আগে কোনোভাবে বেসিক্যালি ড্যামেজ কন্ট্রোল যেটাকে বলে, এরকম একটা কোনো ম্যানেজমেন্ট করার চেষ্টা হয়েছে রাজ্য সরকারের থেকে। বেশ কিছু কাজ আমি বলছি, সেটা যদি কেন্দ্রের সরকারেরও বেশ কিছু বিষয় আছে, যেখানে যেটা হচ্ছে ডায়নামাইট ফাটানোর কথা আপনারা তুললেন, সেই সব জায়গায় আমার মতে যে আমরা সলিউশন খুঁজি। এক হচ্ছে পরিবেশবিদ, আগে ডায়নামাইট ফাটানো হয়, তারপর সলিউশন খোঁজা হয়। আমার বক্তব্য হচ্ছে পরিবেশবিদ একদিক থেকে, এবং যারা এই ফরেস্ট এক্সপার্ট বা যারা নদীর এক্সপার্ট, তাদেরকে নিয়ে কমিটি গঠন হোক, সেটা রাজ্য সরকারও করুক, সেখানে কেন্দ্র সরকার হাতে হাত মিলাবে। কিন্তু কতদিন হবে এটা কিন্তু নতুন সমস্যা নয়, এটা গত এক্স্যাক্টলি নতুন সমস্যা নয়, তাহলে সমস্যা হচ্ছে না কেন? 2011 থেকে একটা সরকার তো আমরা দেখছি পশ্চিমবঙ্গে, তাদেরকে আমরা দেখছি শুধুমাত্র ঠিক বর্ষার আগে এখানে চলে আসে। আমি জাস্ট উত্তরবঙ্গকে একটু যদি অ্যাসাইড করে দেখি, একটু আলাদা করে দেখি, আপনি বলুন আপনি কলকাতার বাসিন্দা, কলকাতাতে এখনো বর্ষা শুরু হয়নি, 1 ঘন্টা বর্ষা হলে আপনি কলকাতাতে আপনার নিজের বাইকটা চালিয়ে যেতে পারবেন না, এটা আপনি অস্বীকার করতে পারেন কি? তো এই পরিস্থিতিটা কেন? তার কারণ 2011 থেকে এই সরকারটা কলকাতার জন্য একটা প্রপার কোনো কিছু ব্যবস্থা করতে পারেনি, সলিউশন করতে পারেনি। ঠিক আছে, প্রণয়। প্রথম কথা হলো পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, এটা যেমন ঠিক তেমনই ভাবে এটাও ঠিক আমাদের সরকার প্রশাসনও ভারসাম্য হারাচ্ছে। কারণটা এরকম, গাছ চুরির থেকে শুরু করে পাথর বালি চুরি তো আছেই, ডাবগ্রাম ফুলবাড়িতে সাপু নদীকে, গোটা নদীটাকে চুরি করে নেওয়া হলো, সেই নদীটাকে আজকে ড্রেনে পরিণত করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, এই বর্ষার জল, বৃষ্টি পড়লেই জল কোথায় যাবে? যে নদী দিয়ে যেত জল, সেই জল এখন ড্রেন হয়ে গেছে নদীটা, সেই ড্রেন দিয়ে যাচ্ছে। এটা যেমন আছে, তেমনি আর একটা দৌরত্ব উত্তরবঙ্গে সব থেকে ভয়ঙ্কর। স্কুল চলাকালীন এই এলাকাগুলোর বাসিন্দারা, স্কুল আশপাশ থেকে শুরু করে বাজার সংলগ্ন এলাকায় মানুষ ট্রাক বালির উৎপাতে থাকতে পারবে না। কারণটা কি? কারণ হলো রয়্যালটি ফাঁকি দিয়ে বিএলআরও এবং পুলিশের সঙ্গে যোগসাজশ করে মাসের পর মাস, বছরের পর বছর বেআইনিভাবে পাথর বালি শহরাঞ্চলে চলে যাচ্ছে। শুধু তা সমস্যা নয়, এই বেলাগাম গাড়ি চালাতে গিয়ে আলিপুরদুয়ার বীরপাড়ায় পুলিশ ধরতে গেছে, বালি চুরি ধরতে যায়নি, ভাগ চাইতে গিয়েছিল। কারণটা হচ্ছে, তার কথা ছিল যে মান্থলি যে কোটা সেটা তোমার শেষ হয়ে গেছে, তুমি আবার বালি নিয়ে যাচ্ছ কেন? স্বাভাবিকভাবেই ট্রাক এবং পুলিশের এই দৌরত্বে মানুষের উপর গাড়ি চাপিয়ে দিচ্ছে। ধূপগুড়িতে একই ঘটনা ঘটছে। শুধু কি বন্যার সমস্যা দেখছেন? এই বালি চুরি, বালি মাফিয়া, পাথর মাফিয়াদের এই দৌরত্বটা দেখবেন না? পুরোটা প্রশাসনের নিজস্ব বা সদিচ্ছায় প্রশাসন একটা মোটা টাকা, কালো টাকা কামানোর পথ করেছে উত্তরবঙ্গের এই নদীগুলোকে। স্বাভাবিকভাবে এখানেই শুধু শেষ নয়, এক একটা নদীতে এক একজন মাফিয়া রাজ চলছে। তিনি তার পৈতৃক
সম্পত্তি হিসেবে ব্যবহার করে, যে তোরসা নদী আমার, এখানে আমি যা কিছু বালি পাথর তুলবো, এখান থেকে বিক্রি যা হবে সেটা আমার, সংকোচ থেকে যা উঠবে সেটা আমার, এরকম করে শাসক দলের কর্মীরা ভাগাভাগি করে নিয়েছে উত্তরবঙ্গের নদীগুলো। একদমই। এই জায়গা থেকে আমি একটা বিষয় আমি সুপ্রদীপ বাবুর কাছে আসবো। সুপ্রদীপ বাবু, আমরা খবর করেছি যে এখন চলছে লিস নদীর বাঁধ থেকে গতকাল মালবাজার ব্লকের চান্দা কোম্পানি এলাকা সেটা ভাসে, তারপর একটা সাময়িক বাঁধ দেওয়া হয়, কিন্তু ঘিস নদীর জলে আমরা জেনে এসেছি বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, কিন্তু লিস নদী এই প্রথমবার সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। হ্যাঁ, এইবার নদীর চরিত্রগুলো এই অল্প আসলে দেখতে হবে একটা জিনিস, যে এই যে বিশ্ব উষ্ণায়নের ফলে উত্তরবঙ্গে একটা বড় প্রভাব পড়েছে, সেটি হচ্ছে যে অল্প সময়ে দীর্ঘকালীন বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এর ফলে যে নদীগুলোর যে পরিমাণ জল ধরে রাখার ক্ষমতা বা বহন করার ক্ষমতা, তার থেকে বেশি পরিমাণ জল আসায় তারা কিন্তু দুকুল ছাপিয়ে বন্যা আনছে। এই পরিবর্তনটা কিন্তু হঠাৎ করে এসেছে। তার একটা বড় কারণ, উত্তরবঙ্গে নদীর আমাদের ভূমিক্ষয়ের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং সেটা বিভিন্ন রিপোর্টেও তা প্রকাশ হয়েছে। আর এর ফল কিন্তু নদী হচ্ছে নাব্যতা কমে গেছে। তাই আমরা এই প্রভাবটা কিন্তু খুবই প্রকট এবং এইভাবে আমরা চোখের সামনে একদমই। যদি এই পরিস্থিতি তৈরি হয়ে থাকে তাহলে তো আরো বেশি করে নদীর যত্ন নেওয়া উচিত, কিন্তু সেটা না কেন্দ্র না রাজ্য, দায়ে ঠেলাঠেলি কিন্তু চলছে এই উত্তরবঙ্গের এই জলের সমস্যা নিয়ে। আমরা কথা বলেছিলাম শিলিগুড়ি কলেজের অধ্যাপক পার্থপ্রতিম রায়ের সঙ্গে, কি বলছেন তিনি শুনবো। একটা বড় সমস্যা রয়েছে, সেগুলো হচ্ছে যে সিলটেশন, মানে আমরা যদি সেবক থেকে ক্রস করে যত আমরা টুয়ার্ডস আলিপুরদুয়ারের দিকে যাব, সেখানে এই পরবর্তীতে যেগুলো পড়বে, ব্রিজের হাইটটা কিন্তু নদীর যে বেড, সেই বেডের থেকে ধীরে ধীরে কিন্তু কমছে। এই যে সিলটেশনগুলো করছে, এই সিলটেশনের ফলে কি হচ্ছে, রিভার ব্যাঙ্কটা যেটা, সেটা তো ভরাট হয়ে যাচ্ছে। এই নদীর দুপাশ দিয়ে যে বাঁধটা দিয়েছে এবং বাঁধের একপাশে হয়তো জনবসতি রয়েছে, ফলে জলটা কি হবে, ও সাইডে ধাক্কা মারবে, ধাক্কা মারার ফলে কি হচ্ছে, বাঁধটা ভেঙে এবং আশেপাশের যে জনবসতিগুলো হচ্ছে সেগুলো এফেক্ট করবে। এই যে নদী যে বালি বা পলি বা পাথর যেগুলো বয়ে নিয়ে আসছে, সেগুলো কিন্তু ও ওখানে ডিপোজিশন করাবে। তো আমার রেগুলার বেসিসে এটার আমার মনিটরিং এবং এটার অ্যাসেসমেন্ট দরকার, যে আমার প্রতি বছর কি পরিমাণ পলি জমা পড়ছে বা পাথর জমা পড়ছে এবং সেটার কোয়ালিটি কি। এবার এই অ্যাসেসমেন্টটা হলে পরে কি হতো, যে আমাদের এটার মাধ্যমে আমরা বুঝতে পারতাম যে এই যে ন্যাশনাল হাইওয়ে 10 কোন কোন জায়গা আমার উইক হয়ে রয়েছে, সেটা আমার একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে কিন্তু বেরিয়ে যেতে পারে। একটা মনিটরিং দরকার আছে, যে আমি কোন জায়গা থেকে আমি এই পাথরটা তুলবো বা কোন জায়গা থেকে আমি বালিটা তুলবো, বা তার সায়েন্টিফিক ওয়ে কি হবে, যে যাতে আমার রিভার কোর্স কোনো রকমভাবেই যাতে ডিস্টারবেন্স বা তার একটা কোর্সের ডিস্টারবেন্স যাতে না হয়। তো যদি আমরা সায়েন্টিফিক ওয়েতে মানে সেটা আমরা ওই কমিউনিটি যদি যে কমিটিগুলো রয়েছে, সেই কমিটি যদি মনিটরিং করে দেয় যে আমাদের এই জায়গাগুলো বা এই দিস ইজ দ্য স্পেসিফিক এরিয়া, যে অংশটা থেকে আমি বালি বা পাথর তুলতে পারবো, যদি সেটাকে মেনটেন করা যেতে পারে বা মনিটর করা যেতে পারে, তাহলে আমার মনে হয় সেটা খুব একটা অসুবিধে হবে না। আমরা হিউম্যান ইন্টারভেনশনে কী করছি, যে জায়গাটা হয়তো ওর ন্যাচারাল কোর্স ছিল, সেখানটায় আমরা কোনো জিনিস বা কোনো বেড ম্যাটেরিয়াল দিয়ে আমরা ফিল আপ করে দিলাম, অন্যদিকে হয়তো আমরা সেটাকে খুঁড়ে দিয়েছি, ফলে নদী তার গতিপথটা পরিবর্তন করেছে এবং সেটার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা হয়তো আমরা চিন্তা করছি না, বা সেটার যে ইম্প্যাক্ট আরও লার্জ স্কেলে হতে পারে, সেইটা কিন্তু আমরা অ্যাসেস করছি না। ফলে এই জায়গাটা কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে। করছি না আর করা যেতে পারে, দায়টা কিন্তু কেন্দ্র রাজ্য উভয়েরই। এই জায়গা থেকে আমরা প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে, উত্তরবঙ্গে জল দুর্ভোগ সমস্যার সমাধানে কি নির্বিকার প্রশাসন? উত্তর, ইনস্টাগ্রামে আমরা প্রশ্ন করেছিলাম, ইনস্টাগ্রামে অন্তত 80% মানুষ বলেছে হ্যাঁ প্রশাসন নির্বিকার, না বলেছেন 20%। ফেসবুকেও একই রকম, 80% বলছেন হ্যাঁ প্রশাসন নির্বিকার এবং 20% বলছেন না। এক্স হ্যান্ডেল এই প্রশ্ন রেখেছিলাম, 77% মানুষ সহমত হয়েছেন যে নির্বিকার প্রশাসন, 23% বলছেন না। ইউটিউবে সংখ্যাটা 89%, তারা মনে করছেন নির্বিকার প্রশাসন, দ্বিমত পোষণ করছেন 11%। আর হোয়াটসঅ্যাপে 75% মানুষ মনে করছেন যে হ্যাঁ প্রশাসনিক তৎপরতা কম, প্রশাসনের নজরদারি কম, 25% বলছেন না। এই প্রশ্নের উত্তর নেব
জয়ের কাছ থেকে, পার্থবাবুর কাছ থেকে, কারণ দায়টা কিন্তু উভয়কেই নিতে হবে। দায় ঠেলাঠেলির জায়গা এটা নয়, এটা সাধারণ মানুষের প্রশ্ন, উত্তরবঙ্গের প্রশ্ন। বিরতরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। দোষারোপ পাল্টা দোষারোপের পালা এতক্ষণ ধরে চলেছে বটে, কিন্তু যদি সাধারণ মানুষ মনে করেন যে এই অবস্থার জন্য প্রশাসন অনেকাংশে দায়ী এবং প্রশাসন নির্বিকার, তাহলে কেন্দ্র রাজ্য উভয়কেই দায় নিতে হয়। আমরা দায়ের ঠেলাঠেলি ছেড়ে একটু সমস্যার সমাধান খুঁজি। উত্তরবঙ্গের এই পরিস্থিতি, এই সমস্যার সমাধান কি, কি প্রস্তাব, যাতে পরের বছর অন্তত এই সমস্যাটা না হয়, একটু হলেও কমে। শুরুতেই যাব, সমস্যার সমাধান কি পার্থবাবুর কাছে? নিশ্চিতভাবে কেন্দ্র রাজ্য সরকার উভয় সরকারকে উদ্যোগী হতে হবে। কেন্দ্রের দায়বদ্ধতা অনেক বেশি, কারণ এটাই আন্তঃরাজ্য আন্তঃদেশ একটা সমস্যা। শুধুমাত্র একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল যেটা পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়, তার সঙ্গে ভুটান জড়িয়ে রয়েছে, তার সঙ্গে অসম জড়িয়ে রয়েছে। তো স্বাভাবিকভাবে এই ইন্টারন্যাশনাল এবং আন্তঃরাজ্য যে সম্পর্ক, সেগুলোকে যদি নিরসন করতে হয়, কেন্দ্রের একটা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ব্রহ্মপুত্র বোর্ডকে অ্যাক্টিভ হতে হবে এবং রাজ্য সরকার নিশ্চিতভাবে অ্যাক্টিভ হয়েছে। আরো তারা এই বিষয়ে কর্মসূচি গ্রহণ করে এই নদী ভাঙন, বন্যা প্রতিরোধে একটা সদর্থক ভূমিকা পালন। জয়, দেখুন, এটা আমি রাজনীতিকে আলাদা রেখেই বলছি যে এটা সলিউশন একদম দরকার। এক হচ্ছে কেন্দ্র সরকারের সঙ্গে যা যা হেল্প লাগবে নিশ্চয়ই কেন্দ্র সরকার করবে, কিন্তু টেকনিক্যালি আমার বক্তব্য হচ্ছে বেশ কিছু জিনিস। এক হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট, যেখানে গাছ কেটে ফেলা হচ্ছে, এই গাছ কেটে ফেলাটাও কিন্তু একটা বড় কারণ, যে মাটিটা ধরে রাখে যে গাছ, সেখানে ইললিগালভাবে গাছ কাটা হচ্ছে কিনা সেটাও দেখা, সেটা কিন্তু রাজ্য প্রশাসনের দেখার বিষয়। দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যে যেখানে সেখানে যত্রতত্র আমরা এখানে নদীতে ফেলে দিচ্ছি, সেটাও কিন্তু একটা পলিউশনের বড় কারণ। নেক্সট হচ্ছে যেটা আমরা দুর্নীতির সঙ্গে ট্যাগ করছি বটে, সেটাও কিন্তু লোকাল প্রশাসন, সেটা হচ্ছে এইভাবে বালি খাদান। বেশ কিছু তো নদী আর নেই, সেখানে ট্রাক নেমে যায়। আমরা জানি নদীতে নৌকা থাকে, সেখানে ট্রাক নেমে যায়, সেটাও দেখছি। তো সেই জায়গাগুলোকেও কিন্তু প্রশাসনের দেখা উচিত। এবং সবথেকে বড় জিনিস আমি বারবার যেটা বলছি, সেটা হচ্ছে ঠিক বর্ষার আগে এসে, 2-3 মাস আগে এসে আমরা একটা কিছু ড্যামেজ কন্ট্রোলের প্রোগ্রাম করব, মানুষকে দেখাবো কাজ হচ্ছে, এটা না করে সারা বছর 12 মাস কাজ হবে এটা নিয়ে রীতিমতো প্ল্যান্ড ওয়াইজ, এবং তার মধ্যে এক্সপার্টাইজরা থাকবে, সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট এক্সপার্টাইজ, পরিবেশবিদ এবং নদীবিদ যারা আছে, নদীর এক্সপার্টাইজ তারা থাকবে, তার অ্যাডভাইস মেনে টোটাল কাজটা হবে। এটা কিন্তু একটা সলিউশনের দিক দেখা যেতে পারে। প্রথম কথা হচ্ছে হলো সদিচ্ছা। দুই সরকারের সদিচ্ছার অভাব বরাবরই লক্ষ্য করা হয়েছে। যেহেতু উত্তরবঙ্গের মানুষের প্রশ্ন, তাই আমরা মনে করি যে সদিচ্ছা থাকলে সব সম্ভব। প্রথম কথা, গাছ কাটা, জঙ্গল সাফাই করা, এটা যেমন দেখতে হবে, তেমনইভাবে দেখার বিষয় যে শহরাঞ্চল থেকে ডাম্পিং গ্রাউন্ডে নোংরা আবর্জনা না গিয়ে নদীতে যাচ্ছে, স্বাভাবিকভাবে নদীর নম্রতা আবার কমে যাচ্ছে, সেটাকে দেখতে হবে। এবং সাথে সাথে যেটার বিষয়, এই বেআইনি যে বালি এবং পাথর তোলা হচ্ছে, সেটাকে রোধ করতে হলে প্রশাসনকে উদ্যোগী নিতে হবে। এবং সাথে সাথে ওই এলাকায় নদীকে রক্ষা করা, নদীর নিজস্ব গতিপথে চলতে দেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে, গাছ বাঁচানোর জন্য, পরিবেশ রক্ষা করবার ক্ষেত্রে মানুষের মধ্যে পরিবেশ সংক্রান্ত সচেতনতামূলক প্রচারের জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। একদমই। শেষ করব সুপ্রতিম বাবুকে দিয়ে। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটি নদীর অববাহিকা এক একটা চরিত্র এক এক রকম, তাই প্রত্যেকটি নদীর অববাহিকা ধরে ধরে তার এক একটা করে মাস্টার প্ল্যান করা দরকার, প্রথমত। দ্বিতীয়ত, নদী, ছোট ছোট নদীগুলো বড় নদীগুলোকে বাঁচিয়ে রাখে যেরকম, এবং এই ছোট ছোট নদীগুলো বন্যাকে নিয়ন্ত্রণ করে। সুতরাং এই ছোট ছোট নদীগুলোকে বাঁচানো, যাতে বন্যার জল খুব সহজে বেরিয়ে যেতে পারে। ঠিক। 3 নম্বর, এই পুরো অববাহিকা জুড়ে সবুজের ব্যাপ্তিকে বাড়ানো, যাতে ভূমিক্ষয়ের কমানো যায় এবং নদীর নাব্যতাকে বাড়ানো যায়, এবং প্রাকৃতিকভাবে নদীর সঙ্গে বাঁচিয়ে রাখার, অর্থাৎ সহাবস্থান করার, উত্তরবঙ্গের জনজীবনের সঙ্গে নদীর সম্পর্ক যে নিবিড় ভাবে আছে, সে কথা উত্তরবঙ্গের প্রফেসর বিমলেন্দু মজুমদার বারবার বলেছেন তার লেখাতে। সেখানে
তার ট্র্যাডিশনাল। একদমই, আমার সময় একদম কম, সুপ্রতিবাবু আপনাকে থামিয়ে দিতে হচ্ছে, কিন্তু এইটা তো করা উচিত হচ্ছে কিনা আমরা অবশ্যই নজর রাখবো, কিন্তু মাথায় রাখতে হবে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু উত্তরবঙ্গের জন্য এখনো পর্যন্ত রয়েছে, ফলে প্রশাসনিক তৎপরতা আরও বাড়বে, এটাই কাম্য। আপাতত এখানে শেষ করছি, এরপর সন্ধ্যে 6টার খবর নিয়ে আসছে পায়েল। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।